Hello everyone, welcome back to second episode of Corporate Readiness series. And this Corporate Readiness series is especially focused on the earlier stage professional or the fresh graduate or the final year university student. যারা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে আছেন অথবা যারা ফ্রেশ গ্রাজুয়েট মাত্র যাদের গ্রাজুয়েশন শেষ করেছেন অথবা যারা চাকরিতে জয়েন করেছেন তাদের জন্য বেসিক্যালি কর্পোরেট রেডিনেস সিরিজ। এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা প্রথম এপিসোডটা দেখেন নাই দেখে নেন। সেখানে আমি বোঝানোর চেষ্টা করছি why 80% early stage professional face struggle in their first corporate year। তারা কেন প্রবলেম ফেস করে, তাদের মাইন্ডসেটের সমস্যা কি থাকে, কোন ধরনের মাইন্ডসেট নিয়ে তারা ইউনিভার্সিটি থেকে আসে এবং সেই মাইন্ডসেট নিয়ে তারা ওয়ার্ক এনভায়রনমেন্টে জয়েন করে কি ধরনের প্রবলেম ফেস করতে পারে সেই ব্যাপারটা প্রথম এপিসোডে বোঝানোর চেষ্টা করা হয়েছে। And in this episode, we will try to understand how your performance has been judged in corporate environment। কর্পোরেট এনভায়রনমেন্টে আপনার পারফরমেন্স কিভাবে জাজ করা হয়, কিভাবে আপনাকে এভালুয়েট করা হয়, সো দ্যাট আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারবেন, সেভাবে আপনার প্রস্তুতি থাকবে, আপনার এক্সপেকটেশনটাও সেরকম থাকবে। কারণ আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে নতুন যখন জবে জয়েন করি তখন পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে ইউনিভার্সিটির যে মাইন্ডসেট বা যে মেন্টালিটি সেটা থাকে। সে ধরনের মাইন্ডসেট বা সে ধরনের মেন্টালিটি নিয়ে যখন আমরা জবে জয়েন করি তখন আমাদের কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা আমার এই সিরিজটা কমপ্লিট করবেন তাদের মধ্যে মিনিমাম একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হবে যে কর্পোরেট এনভায়রনমেন্টটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে এখানে পারফরমেন্স এভালুয়েট করা হয়, কিভাবে আপনাকে জাজ করা হয়, আপনার প্রমোশন, আপনার গ্রোথ কিসের উপরে ডিপেন্ড করে, প্রত্যেকটা ব্যাপার আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব সো দ্যাট আপনারা যেন নিজেরা নিজেদেরকে ইন অ্যাডভান্স প্রিপেয়ার করতে পারেন কোন ধরনের স্কিলগুলো আপনাদের দরকার কর্পোরেটে গ্রোথ এনশিওর করার জন্য। সেই ধরনের স্কিলগুলো যেন আপনারা নিজে থেকেই আগে থেকে প্র্যাকটিস করতে পারেন, যেন আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম যখন ফেস করবেন সেই প্রবলেমগুলোকে আপনারা খুব ভালোভাবে স্কিলফুল মেন্টালিটি নিয়ে সেইগুলো যেন আপনারা ট্যাকেল করতে পারেন, সেগুলো যেন ওভারকাম করতে পারেন। সো উইদাউট মেকিং এনি ফার্দার ইন্ট্রো, লেটস গেট স্টার্টেড টুডে। আজকের এই সেকেন্ড এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কর্পোরেটে কেপিআই পারফরমেন্স এভালুয়েশন কিভাবে কাজ করে। দেখেন, একটা জিনিস আমি এপিসোড 1-এও বলেছি, সো এখানেও আমি সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। ইউনিভার্সিটিতে আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, একটা নির্দিষ্ট মার্কিং প্যারামিটার থাকে যে আমাদের 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়, সেখানে বিভিন্নভাবে গ্রেড করা থাকে যে কত থেকে কতর মধ্যে পাইলে আমাদের গ্রেড কত হবে। বাট কর্পোরেট এনভায়রনমেন্টে নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না এবং নির্দিষ্ট কোনো মার্কিং সিস্টেম থাকে না। বাট এখানে তারপরেও আপনার পারফরমেন্স এভালুয়েট করা হয়, আপনাকে জাজ করা হয়। সো আপনি যদি না জানেন আপনার পারফরমেন্স কিভাবে এভালুয়েট করা হচ্ছে, কিভাবে আপনাকে জাজ করা হচ্ছে, তাহলে আপনি সেখানে কিভাবে সাস্টেইন করবেন, কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন। ইউনিভার্সিটিতে যেমন আপনার কাছে নির্দিষ্ট সিলেবাস বা কোশ্চেন পেপার না থাকলে আপনি একটা অন্ধকারের মধ্যে থাকেন, নির্দিষ্ট কোনো গাইডলাইন থাকে না আপনার কাছে, কর্পোরেট এনভায়রনমেন্টেও ঠিক তেমনি। আপনি যদি না জানেন যে আপনার পারফরমেন্স কিসের উপরে ডিপেন্ড করতেছে, আপনাকে কিভাবে জাজ করা হচ্ছে, তাহলে আপনি আসলে কি নিয়ে কাজ করবেন। আপনার কোনো গাইডলাইন থাকবে না, আপনার কোনো রোড ম্যাপ থাকবে না, আপনি কাজ করেই যাবেন। এন্ড অফ দ্য ইয়ারে আপনি যে আবিষ্কার করবেন নাথিং হ্যাজ বিন ওয়ার্কড ওয়েল। যদিও কর্পোরেট এনভায়রনমেন্টে কোনো কোয়েশ্চেন পেপার থাকে না, তারপরেও প্রত্যেক বছর কিন্তু আপনাকে জাজ করা হবে, আপনার পারফরমেন্স এভালুয়েট করা হবে। তো লেটস আন্ডারস্ট্যান্ড কিভাবে আপনার পারফরমেন্স জাজ করা হয় প্রত্যেক বছর। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কেপিআই। কেপিআইকে যদি আমরা ভেঙে বলার চেষ্টা করি তাহলে এটাকে বলা হয় হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। ইয়েস, কর্পোরেট এনভায়রনমেন্টে জব লাইফে আপনার যে পারফরমেন্স এভালুয়েট করা হয় সেটা হচ্ছে কেপিআই এর মাধ্যমে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনি যেই এরিয়াতে কাজ করছেন সেই এরিয়াতে আপনার নির্দিষ্ট কিছু জেডি থাকবে, যেটাকে আমরা বলি জব ডেসক্রিপশন। সেই জেডি অনুযায়ী আপনি সেই কাজগুলোকে কতটুকু ইফেক্টিভলি এবং টাইমলি করতেছেন সেই জিনিসটাই আপনাকে কেপিআই এর মাধ্যমে জাজ করা হবে। কেপিআই কে আপনি বলতে পারেন আপনার কাজের স্কোর বোর্ড। দ্য ফার্স্ট কেপিআই মেজারমেন্ট পয়েন্ট ইজ টাইমলাইন। মিনস আপনাকে যখন কোনো একটা কাজ দেওয়া হবে অথবা আপনার যে কাজগুলা থাকে সেই কাজগুলো আপনি আসলে টাইমলাইনের মধ্যে শেষ করতে পারতেছেন কিনা, ডেডলাইনের মধ্যে শেষ করতে পারতেছেন কিনা, দ্যাট ইজ ইয়োর পারফরমেন্স, দ্যাট ইজ ইয়োর কেপিআই। So the first point is timeline. Timeline measurement examples are percentage of tasks completed on time, delay frequency, average turnaround time. Look, corporate truth is late delivery, low reliability score. Second KPI measurement point is quality of work. Means how accurate and error free is your work. মানে হচ্ছে আপনি কত
নির্ভুলভাবে সেই কাজটা করতেছেন। মেজারমেন্ট এক্সাম্পলস আর error rate, rework percentage, correction frequency, client or boss complaint count. Low error means high professionalism. Third KPI measurement point is productivity or output. Productivity or output হচ্ছে আপনি একটা কাজ কত কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারতেছেন। For example, task completed per week or per month, output versus target ratio, efficiency percentage. Remember, busy is not KPI, productive is KPI. The next KPI measurement point is target achievement. দেখেন আমরা যেখানেই কাজ করি না কেন, প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট থাকে। আমরা যদি টার্গেট অ্যাচিভ করতে পারি তার মানে আমাদের পারফরমেন্স ভালো, আর যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে না পারি আলটিমেটলি কিন্তু আমাদের পারফরমেন্স খারাপ হিসেবে বিবেচিত হবে। ফর এক্সাম্পল, টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট রেট, সেলস অ্যাচিভমেন্ট রেট, cost saving achieved versus planned. Look, anything measurable can become a KPI. Problem solving ability is another KPI measurement point. যখন প্রবলেম অ্যারাইজ হয় তখন আপনি বসে থাকেন, ওয়েট করেন নাকি এটা সলিউশন নিয়ে কাজ করেন। This behavior defined your problem solving ability. For example, issue resolution time, escalation frequency, independent decision making ability. Remember, high ownership, high appraisal rating, communication effectiveness. Yes, communication effectiveness is another KPI measurement point. আপনি আপনার কর্মক্ষেত্রে কত ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন, কত নির্ভুলভাবে আপনি আপডেট দিতে পারেন, রিপোর্ট তৈরি করতে পারেন, and this defined your communication effectiveness. For example, reporting consistency, clarity in email and report, feedback from supervisor. Many professionals lose rating here without realizing. Team contribution is another KPI measurement point. Are you helping your team or you are just doing your job? Look, corporate growth heavily depends on teamwork. Behavioral and professional attitude is another KPI measurement point. আপনার punctuality, discipline, response to feedback এবং conflict handling way আপনার professional attitude define করে. And the harsh truth is, attitude often influence promotion more than skill, innovation and improvement contribution. দেখেন, আমরা যারা নতুন চাকরিতে জয়েন করি, আমরা বছর শেষে হঠাৎ করে নিজেদেরকে একটা কোয়েশ্চেন করি যে আমি সারা বছর এত কাজ করলাম, আমি এত এফোর্ট দিলাম, তারপরেও আমি কেন প্রমোশন পেলাম না। লুক, আপনি যদি সারা বছর আপনার অ্যাসাইন্ড কাজ করে যান এবং আপনি যদি কোনো ধরনের ইনোভেটিভ আইডিয়া দেখাইতে না পারেন, কোম্পানিতে কোনো কন্ট্রিবিউট না করতে পারেন, কোনো ভ্যালু অ্যাড করতে না পারেন, তখনই কিন্তু আপনার প্রমোশন আটকা যাবে, আপনার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন উঠবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই নির্দিষ্ট কাজ ডে টু ডে যে কাজটা করতেছেন, এই কাজ দিয়েই কিন্তু শুধুমাত্র আপনার পারফরমেন্স জাজ করা হয় না। আপনি কি ভ্যালু অ্যাড করতেছেন, আপনি কি কস্ট সেভ করতেছেন, আপনি কি কোনো প্রসেস ইমপ্রুভ ঘটাচ্ছেন কিনা, যেটা থেকে বছরের পর বছর কোম্পানি বেনিফিটেড হবে। এই ধরনের কোনো ইনোভেটিভ আইডিয়া বা আপনি কোম্পানিতে কোনো কিছু কন্ট্রিবিউট, কোনো ভ্যালু অ্যাড করতেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এন্ড অফ দ্য ইয়ারে যে আপনি আবিষ্কার করবেন আপনি অ্যাভারেজ পারফর্মারের ক্যাটাগরিতে পড়ে গেছেন। রিলায়েবিলিটি অ্যান্ড ওনারশিপ। লুক, আপনার বস কি আপনার উপরে রিলাই করতে পারে? আপনি কি কোনো একটা কাজ ওনারশিপ নিয়ে করতে পারেন? রেসপন্সিবিলিটির সাথে আপনি কি অ্যাকাউন্টেবিলিটি নিতে পারেন? যদি না পারেন তাহলে আপনি অ্যাভারেজ পারফর্মার। রিমেম্বার, কর্পোরেট লিডার প্রমোট ডিপেন্ডেবল পিপল। সো if we want to sum up all the KPI measurement point at a glance, then those will be timelines, quality of work, productivity or output, target achievement percentage, problem solving ability, communication effectiveness, team contribution, behavioral and professional attitude, innovation or improvement contribution, reliability and ownership. So I hope KPI ব্যাপারটা কি এটা আপনারা ডিটেইলে বুঝতে পারতেছেন, KPI কিভাবে কাজ করে, কোন কোন পয়েন্টগুলা KPI মেজার করে এবং কোন বিষয়গুলোতে আপনাদেরকে বেশি মনোযোগী হইতে হবে, সো দ্যাট বছর শেষে আপনি যেন সারপ্রাইজ না হন কেন আপনার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, কেন আপনি অ্যাভারেজ ক্যাটাগরিতে পড়তেছেন। এই ব্যাপারগুলো যেন আপনার কাছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাতে করে আপনার ইমপ্রুভমেন্টের সুযোগ তৈরি হবে। আর আপনি যদি না বোঝেন আপনাকে কিভাবে আপনার পারফরমেন্স এভালুয়েট করা হচ্ছে, কিভাবে আপনাকে জাজ করা হচ্ছে, তাহলে কিন্তু বছরের পর বছর পার হয়ে যাবে, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনাকে কোন জায়গাতে কোন পয়েন্ট নিয়ে আপনার ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে হবে। নাও ইন দিস পার্ট লেটস আন্ডারস্ট্যান্ড রিপোর্টিং হায়ারার্কি। দেখেন, আপনি যদি রিপোর্টিং হায়ারার্কিটা না বোঝেন তাহলে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সিচুয়েশনে পড়তে হবে। আপনার ডিরেক্ট বস আছে, তার উপরে তার বস থাকে, তার উপরে ডিপার্টমেন্ট হেড থাকে, বাট আপনাকে বুঝতে হবে আপনার পারফরমেন্স
অ্যাকচুয়ালি কে এভালুয়েট করে? আপনার ইমিডিয়েট সুপারভাইজার, রাইট? সো ৩ টা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। What does your boss expect from you? Do you regularly update your boss? Are you making your boss's life easy or complicated? দেখেন, অনেক ফ্রেশ গ্রাজুয়েটরা ভাবে এবং অনেক আর্লি স্টেজ প্রফেশনালরা, এটা শুধুমাত্র আর্লি স্টেজ না, আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, অনেকেই ২, ৩, ৪, ৫ বছর পার করে ফেলে। তারপরে একটা জিনিস বোঝে না যে আপনি যে কাজটা করছেন এটা প্রফেশনালি ম্যানেজড হইতে হবে। এটা অটোমেটিক্যালি কেউ দেখবে না। আপনি কাজ করছেন, আপনি যদি মনে করেন যে আমি কাজ করছি, আমি অটোমেটিক্যালি হাইলাইটেড হব, নেভার। কর্পোরেট এনভায়রনমেন্টে এই ব্যাপারটা একদমই ঘটে না। 99% কেসেই দেখবেন যে এটা হবে না। আপনাকে প্রফেশনালি আপনার কাজকে কমিউনিকেট করতে হবে, আপনার কাজকে প্রফেশনালি ম্যানেজ করতে হবে। Look, it's your responsibility to let management know what value you are adding. Let's understand appraisal cycle in this part. বাংলাদেশ কর্পোরেট কালচারে মূলত অ্যাপ্রাইজাল ২ ভাবে করা হয়ে থাকে, ইয়ারলি অর হাফ ইয়ারলি। বাট কিছু কিছু জায়গায় স্পেশাল অ্যাপ্রাইজাল বলে একটা কথা থাকে। মানে হচ্ছে আপনি হঠাৎ করে কোনো একটা আনএক্সপেক্টেড কিছু একটা করে ফেললেন, আউটস্ট্যান্ডিং কিছু একটা করে ফেললেন, একটা হাই ভ্যালু অ্যাডেড কোনো একটা কাজ করে ফেললেন, কোম্পানিতে কন্ট্রিবিউট করলেন। তখন কিছু কিছু কোম্পানি এই ব্যাপারটাকে ইন্সপায়ার করার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য স্পেশাল অ্যাপ্রাইজাল করে থাকে ওই এমপ্লয়ি। সেটা হতে পারে বছরের মাঝখানে তাকে প্রমোশন দেয়া, অথবা স্পেশাল ইনক্রিমেন্ট করানো, অথবা তার এই কাজের জন্য তাকে কোনো রিওয়ার্ড দেওয়া। সো এভাবে মূলত অ্যাপ্রাইজালটা হয়ে থাকে। Let's understand boss expectation in this part, and this is very important and hidden factor. আপনি এবং আমি মানি আর না মানি, যদি আমরা বসের এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি তাহলে উই অল আর জিরো। ব্যাপারটা শুনতে অনেকটাই খারাপ লাগে, বাট রিয়েলিটিটা এরকমই। আমরা হিউম্যান বিং, তো আমাদের সাইকোলজিটা এভাবেই কাজ করে। আপনি চিন্তা করে দেখেন, আপনার টিমে যদি কিছু জুনিয়র থাকে এবং তারা যদি আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে না পারে, অ্যাজ এ হিউম্যান বিং আপনি অটোমেটিক্যালি আপনি এভাবে বায়াসড হবেন যে সে আপনার কাজটা করে দিতে পারলো না। সো তার প্রতি আপনার যেই দৃষ্টিভঙ্গি, আর আপনার টিমের আরেকজন সে আপনার একটা কাজ বা আপনার প্রত্যেকটা কাজ রেগুলার করে দিচ্ছে, দুইটা কিন্তু অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। সো অ্যাজ এ হিউম্যান বিং এটা আমাদের একটা স্বভাবজাত প্রবৃত্তি যে আমরা যদি বসের এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের রেটিং কমে যাবে। ব্যাপারটা আমি আবারও বলতেছি, ব্যাপারটা শুনতে অনেকটাই খারাপ লাগে, বাট এখানে করার কিছু নাই। এজন্য বুঝতে হবে যে বসের এক্সপেকটেশন কি। বস ইউজুয়ালি 4টা জিনিস চায়। রিলায়েবিলিটি, আপনাকে যখন কোনো কাজ দেওয়া হবে আপনি সেই কাজটা টাইমের মধ্যে কমপ্লিট করে দিচ্ছেন, এতটুকু রিলায়েবিলিটি আপনার উপরে থাকতে হবে আপনার বসের। ওনারশিপ, যখন কোনো প্রবলেম আসবে তখন আপনি ব্লেম না দিয়ে সেই প্রবলেমটা সলভ করে দিবেন, এই এক্সপেকটেশন আপনার উপরে থাকতে হবে আপনার বসের। ক্লারিটি অর ক্লিয়ার কমিউনিকেশন, যখন আপনি আপনার বসকে কোনো ইনফরমেশন দিচ্ছেন তখন সেটা ক্লিয়ারলি দিচ্ছেন, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন না। অথবা আপনার থেকে নেয়া কোনো ইনফরমেশন বস যদি অন্য কাউকে আপডেট করে এবং পরে যে দেখা যায় যে আপনার ইনফরমেশনটা ভুল ছিল, তাহলে আপনার প্রতি বসের যে ধারণা এটা একেবারেই ভেঙে চুরে কিন্তু একাকার হয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যেই ইনফরমেশন আপনার বসকে দিচ্ছেন, যেই আপডেট দিচ্ছেন, যেই রিপোর্টগুলো আপনি জেনারেট করতেছেন, এগুলোর মধ্যে ক্লিয়ারলি ক্লারিটি থাকতে হবে এবং সঠিক ইনফরমেশন থাকতে হবে। অ্যালাইনমেন্ট, টিম টার্গেট সাপোর্ট, আপনি যে কাজটাই করেন না কেন আপনার বসকে এতটুকু আশ্বস্ত করতে হবে যে আপনার প্রত্যেকটা কাজেই টিমের সেই টার্গেটকে সাপোর্ট করার জন্য আপনি করতেছেন, সেই কম্বাইন যে গোল, সেই গোলটা অ্যাচিভ করার জন্যই আপনি কাজটা করতেছেন। দেখেন, কর্পোরেট একটা পাওয়ারফুল রুল আছে, মেক ইউর বস লুক গুড, ইউ উইল গ্রো। যদি আপনার কাজ আপনার বসের প্রেশার কমায় তাহলে অটোমেটিক্যালি আপনার ভ্যালু বাড়বে। So we are almost in the closing part of this video, but before that আমি আপনাদের সাথে একটা রিয়েলিটি শেয়ার করতে চাই। অনেক ফ্রেশ গ্রাজুয়েট এবং আর্লি স্টেজ প্রফেশনাল আমাকে জিজ্ঞাসা করে, আমাকে বলে যে আমি সারা বছর অনেক কাজ করি, অনেক হার্ড ওয়ার্ক করি, বাট তারপরেও আমি সেইভাবে সেটা রিটার্ন পাই না। মানে তাদের মধ্যে এরকম একটা হতাশা কাজ করতে থাকে, তারা এত কাজ করে, এত পরিশ্রম করে, বাট সেটার প্রপার যে ফিডব্যাক, যে প্রপার রিটার্ন যেটা তারা এক্সপেক্ট করে বসে আছে যে তাদের পাওয়া উচিত, তারা আবিষ্কার করতেছে তারা সেটা পাচ্ছে না। তো তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনার কেপিআই কি ছিল, আপনার বস কি মেজার করে,
আপনি কি মান্থলি পারফরমেন্স ডিসকাস করেন? ইউজুয়ালি তাদের অ্যান্সার থাকে না। লুক, দ্য প্রবলেম ইজ হিয়ার। এখানেই সমস্যা। আমরা কি কাজ করি, কিভাবে আমাদের পারফরমেন্স এভালুয়েট করা হয় এবং সেটা রেগুলার বেসিসে চেক করা, এই ব্যাপারটাই, এই অভ্যাসটাই আমাদের মধ্যে থাকে না। আমরা যারা নতুন চাকরিতে জয়েন করি, আমাদের মধ্যে এই অভ্যাসটাই থাকে না। হঠাৎ করে আমরা ২-৩ বছর পার হয়ে যায় এবং আবিষ্কার করি যে আমি এত কিছু করতেছি, বাট সেটা রিটার্ন আসতেছে না। একটা জিনিস মনে রাখবেন, কর্পোরেটে কখনো ইমোশন কাজ করে না, সিস্টেম কাজ করে। সো যারা ভিডিওটা অলরেডি এ পর্যন্ত দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আজকের পর থেকে ৩টা কাজ, মাস্ট ৩টা কাজ করবেন। নাম্বার 1, আপনার কেপিআই রিটেন ফর্মে জানবেন। নাম্বার 2, প্রতি মাসে আপনার বসের সাথে এক্সপেকটেশন ক্লিয়ার করবেন। নাম্বার 3, আপনার পারফরমেন্স রেগুলার ট্র্যাক করবেন। আপনি যদি রেগুলার বেসিসে এই 3টা কাজ করতে পারেন, তাহলে অ্যাপ্রাইজালে আপনি কখনো সারপ্রাইজ হবেন না। এটা ছিল কর্পোরেট রেডিনেস সিরিজের সেকেন্ড এপিসোড। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব কোন ধরনের স্কিলগুলা আপনার বেশি জরুরি আপনার ক্যারিয়ারকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য, কর্পোরেটে সাস্টেইন করার জন্য, প্রত্যেকটা সিচুয়েশন স্ট্রংলি হ্যান্ডেল করার জন্য কি কি স্কিল আপনার থাকা জরুরি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলাপ করব। সো দ্যাট যারা এখনো জবে জয়েন করেন নাই, তারা আগে থেকে এই ধরনের স্কিলগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর যারা অলরেডি জয়েন করে ফেলছেন, তারাও কাজ করতে পারবেন। কারণ আপনি যদি আপনার ক্যারিয়ারের আর্লি স্টেজে এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, তাহলে অনেক কম সময়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন। আদারওয়াইজ আপনি 4-5 বছর পার করার পরে আপনি আবিষ্কার করবেন যে এই ব্যাপারটা আমার জানার দরকার ছিল, এই স্কিলটা আমার ডেভেলপ করার দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি আপনাকে রিকোয়েস্ট করব, স্টে টিউনড উইথ আস। আমাদের নেক্সট এপিসোড আপনার কর্পোরেট জার্নিটাকে আরো সহজ করে দিতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।